দ্য ডিজিটাল এডুকেটরে সকলকে আবার স্বাগত। আমি বিশ্বজিৎ সরকার, ইতিহাস বিষয়ের শিক্ষক। আজকে নিয়ে আসছি দশম শ্রেণীর আরেকটা ভিডিও। সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা। সেই 4 নম্বরের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে কি থাকছে আজকে যেটা আলোচনা করব প্রথম অধ্যায়ে, সেটা হচ্ছে ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি। খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা বা রবীন্দ্রনাথের আত্মজীবনী। সেই সম্পর্কে রবীন্দ্রনাথের যে ভূমিকা, তার আত্মজীবনীতে, রবীন্দ্রনাথের আত্মজীবনীতে যে জীবন স্মৃতি রয়েছে, সেটাতে কিন্তু বিশেষ করে ঠাকুর বাড়ির ঘটনায় সেখানে তুলে ধরেছে। তার যে এত বড় পরিবার, সে ঠাকুর বাড়ির মানে সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনযাপন কীরকম ছিল, সেটা কিন্তু এখানে তুলে ধরেছে বিশেষ করে। যাই হোক, সেটা পরের বিষয়। এবার কি বলছে যে ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি, এটা টিকা হিসেবে আসে বা প্রশ্ন হিসেবে আসতে পারে যে রবীন্দ্রনাথের আত্মজীবনী জীবন স্মৃতি সম্পর্কে যা জানো 2-4 কথা লিখো 4 নম্বরের জন্য। প্রথমে কি রয়েছে এখানে দেখো, কত সুন্দর করে ভূমিকা পয়েন্ট করেছি। ভূমিকাতে কি রয়েছে? আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা। এটা তুমি এই লাইনটা সবসময় সব জায়গায় ব্যবহার করতেও পারো ও নাও পারো। যাই হোক, লাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্যবহার করবে। তারপর কি বলছে, এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি। তো আমরা পেলাম জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখানে কিন্তু তোমাদের এমসিকিউ আসে যে জীবন স্মৃতি কার লেখা, তারপর তোমার অপশন থাকবে, তোমাকে চুজ করতে হবে। যাই হোক, এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে এই জীবন স্মৃতি। তারপরে কি বলছে, 1 নম্বর পয়েন্ট কি বলছে, বাঙালির স্বাদেশিকতা। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থে উপনিবেশিক বাংলার, বিশেষ করে উপনিবেশিক বাংলার, উপনিবেশিক কাকে বলে? যখন কোনো শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের প্রতি তার আধিপত্য কায়েম করে রাখে, তখন তাকে বলবো উপনিবেশ। আমাদের ভারতবর্ষে কারা উপনিবেশ গড়ে তুলেছিল? ইংরেজরা, ব্রিটিশরা। যাই হোক, বিশেষ করে কলকাতার ধনী পরিবারগুলির জীবনযাত্রার আভাস দিয়েছেন। যে বিশেষ করে কলকাতার যে ধনী পরিবারগুলি ছিল তাদের জীবনযাপন কীরকম ছিল, সেগুলোই তার এই জীবন স্মৃতিতে তুলে ধরেছে। তার সাথে সাথে কী রয়েছে, এ যুগে অভিজাত বাঙালি পরিবারের বিভিন্ন বিদেশি প্রথার প্রচলন শুরু হলেও স্বদেশের প্রতি অনুরাগও জাগ্রত ছিল। বিশেষ করে অভিজাত বাঙালি পরিবারের তারা বিদেশি প্রথার ওপর বিশেষ করে জোর দিলেও কিন্তু স্বদেশীরও তাদের ভাবভঙ্গি এখানে রয়েছিল। তারপর কি বলছে, তারা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি অনুরাগও লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা সন্তানদের শিক্ষাদান করত, তারা ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষার প্রতিও কিন্তু তাদের একটা অনুরাগ ছিল। সেটা কিন্তু লক্ষ্য করা গেছে, সেটা রবীন্দ্রনাথ সেই জীবন স্মৃতিতে তুলে ধরেছেন। তারপর 2 নম্বর পয়েন্ট কি বলেছে, 2 নম্বর পয়েন্ট বলেছে ঠাকুর বাড়ির অন্দরমহল। রবীন্দ্রনাথের যে বাড়ি ছিল সেটার নাম ছিল ঠাকুর বাড়ি। সেই ঠাকুর বাড়ির অন্দরমহল জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুর বাড়ির অন্দরমহলে বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে এখানটায়। ঠাকুর বাড়ির যে অন্দরমহল কীরকম ছিল? বৃহৎ পরিবার, ভিডিও শুরু করার আগে বলেছিলাম। যাই হোক, পরিবার, তারপর শিশুদের বাল্যকাল কীরকম ছিল, তারপরে নারীদের স্বাধীনতা কীরকম ছিল, সেটাও তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি কি রয়েছে, এগুলি থেকে সমকালীন বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। কি বলছে, সমকালীন বাংলার সামাজিক ইতিহাসের বিভিন্ন তথ্য এখান থেকে পেয়ে থাকে। তারপর কি বলছে, তিনি লিখেছেন, আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষায় চর্চা করিয়া আসিয়াছেন। আমার পিতাকেও তাহার কোনো
নতুন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়েছিলেন, সে পত্র কি বলছে? সে পত্র লেখকের নিকট তখনই ফিরিয়া আসিয়াছিল। ব্যাপারটা কি বলছে, যে কোনো আত্মীয় যদি ইংরেজিতে চিঠি লিখতো ঠাকুর পরিবারে, মানে রবীন্দ্রনাথের কোনো পরিবারকে, সেই চিঠিটা তৎক্ষণাৎ কী করতো, সেটা মানে ফেরত চলে যেত যে লিখতো, যেহেতু ইংরেজিতে লিখেছে। সেটাও কিন্তু রবীন্দ্রনাথ স্পষ্ট বাংলা ভাষায় কিন্তু আমাদের এখানে বলেছে। যাই হোক, তারপর কি বলছে, রাজনৈতিক ঘটনাবলী। এবার আসা যাক রাজনৈতিক ঘটনাবলী। 2 নম্বর পয়েন্টটা গেল হচ্ছে ঠাকুরবাড়ির অন্দরমহলের ঘটনা। এবার আসবে হচ্ছে রাজনৈতিক। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাদেশিকতার সভা, দাদা যতীন্দ্রনাথের উদ্যোগে ধুতি পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ প্রচলনের চেষ্টা, স্বদেশি দেশলাই কারখানা, কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ প্রভৃতি উল্লেখ করেছেন। মানে রাজনৈতিক ঘটনাগুলি বলতে গেলে এখানে যে বাঙালিদের একটা পরিচয় ধুতি পাঞ্জাবি, সেটারও একটা বিশেষ পরিচয় রয়েছে। তার সাথে সাথে যে স্বদেশি দেশলাই কারখানা, কাপড়ের কল প্রতিষ্ঠা, এই সমস্ত যুবকদের উদ্যোগ, সেই বিষয়ে এখানে উল্লেখ করেছেন। তবে 4 নম্বর কি রয়েছে, হিন্দু মেলা। তোমরা অবশ্যই জানো হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এই হিন্দু মেলা হচ্ছে প্রত্যেক 4 বছর হয়। হিন্দু মেলা কেন হয়েছিল জানো? হিন্দু মেলা হচ্ছে একটা হচ্ছে আমাদের সনাতন ধর্মীর হচ্ছে একটা কালচার, যে সেই সময় বিশেষ করে যারা হচ্ছে সনাতন ধর্মী তাদেরকে যে হিন্দু ধর্মের কালচার যাতে নষ্ট হয়ে না যায় সেটাকে ধরে রাখার জন্য হচ্ছে একটা হচ্ছে মিলন মেলা গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে হিন্দু মেলা। এই হিন্দু মেলা কি বলছে, জীবন স্মৃতিতে নবগোপাল মিত্রের হিন্দু মেলা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। এই জীবন স্মৃতিতে নবগোপালের যে হিন্দু মেলা, সেই হিন্দু মেলার বিভিন্ন তথ্য কিন্তু এখানটায় রয়েছে। হিন্দু মেলার স্বদেশ প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, যে কি লিখেছেন, ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজ দাদা কে ছিলেন? সত্যনারায়ণ ঠাকুর। সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত কি, মিলে সবে ভারত সন্তান রচনা করেছিলেন। সবাই মিলে সবে ভারত সন্তান রচনা করেছিলেন। তাহলে এখানে যে হিন্দু মেলার একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নবগোপাল মিত্রের সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু এই জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে তুলে ধরেছেন। যে হিন্দু মেলা কী বললাম, হিন্দু মেলা হচ্ছে আমাদের যে হিন্দুদের যে কালচার সাংস্কৃতিক, সেটা যেন নষ্ট না হয়ে যায়, সেটাকে ধরে রাখা যায়, তার সাথে সাথে একটা জাতীয়তাবোধ যেন গড়ে ওঠে, সেই জন্য কিন্তু হিন্দু মেলার আয়োজন করেছিল। সেই হিন্দু মেলার কথা কিন্তু এই জীবন স্মৃতিতে তুলে ধরেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা আলোচনা হয়ে গেল। যাই হোক, আশা করি তোমাদের এটা আরেকটা প্রশ্ন হয়ে গেল। যদি অবশ্যই ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, বিশেষ করে এরপর আরেকটা ভিডিও আসবে, তাহলে তোমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। যাই হোক, আশা করি অবশ্যই ভালো লাগবে। তোমরা অবশ্যই এটা মন দিয়ে পড়বে আর পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ধন্যবাদ।